নমস্কার, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মাইল্ড ফিল্মসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আমাদের তরফ থেকে অনেকটা ভালোবাসা। আমাদের একজন আজকে বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করালাম, যিনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যুক্ত, যেমন টিকটক, স্ন্যাক ভিডিও, শর্ট ভিডিও এবং ইউটিউবে উনি খুব বিখ্যাত। ওনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে। তারপরে এমনি তো অভিনয় জগতের সাথে যুক্ত আছেনই, তো পরিচয়টা করেই নি আমি তো খুব এক্সাইটেড। আমাদের মূল প্রোগ্রামটি শুরু করার আগে আমরা একজন মানুষের সাথে যে কথা বলছি তিনি ঠিক কিরকম আমি একটু আপনাদেরকে বলি, একটু আপনারা শুনুন। তিনি একজন পরিশ্রমী, প্রতিভাবান, এছাড়াও উনি লাইফে এখনো অনেক স্ট্রাগল করছেন। আমি আশা রাখি যে উনি আরও অনেক দূরে অনেক পৌঁছাবেন। এবার যাই ওনার সাথে একটু আমরা কথাবার্তাটা আরম্ভ করি। নমস্কার, আমি সৌমান্য মিত্র। সবার প্রথমে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আমার সাথে আছে সৌমিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। খুব ভালো কাটিও পুজো। আর সব থেকে বড় কথা যেটা বলছি, এখন একটা খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে সবার মধ্যে দিয়ে, করোনা পরিস্থিতি। তো এই সময় ঠাকুর তো আমাদের দেখতে, আমরা বাঙালি, আমরা বাড়ি থেকে না বেরিয়ে আমরা কেউ থাকতে পারবো না। আফটারঅল বেরোতে হবে, একটু সেজে গুজে আমাদের বেরোতে হবে। যতই মাস্ক কিন্তু সবাই পরবে, যে একটু মাস্ক না পরলে আমাদের লুকসটা আর কি কেউ দেখে বাজে লাগছে এরকম ভাবলে হবে না। মাস্ক কিন্তু পরতে হবে, ভিড়ের মধ্যে যাবে, সবাই নিজেকে সাবধানে রেখে বেরো, ঠাকুর দেখতে বেরো, এনজয় করো। আর সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করো, সাবধানে থেকো। তো সবার আগে আমি তোমাকে সেই উত্তরটা দেবো। তুমি আগে আমাকে বললে খুব পরিশ্রমী বা কুল। সত্যি কথা বলতে, যে কোনো প্রফেশনে সাকসেস পেতে গেলে আগে পরিশ্রমী হতে হবে। সে অভিনয় হোক বা যে কোনো প্রফেশন, আর মাথা ঠান্ডা রাখতে হবে। আর বিনয়টা অবশ্যই হতে হবে, ডাউন টু আর্থ। সেটা আবার চেষ্টা করি, এখনো আমার লড়াই চলছে, স্ট্রাগল চলছে। আর কি করে এলাম তুমি বললে, কি করে এলাম বলতে গেলে, ছোট থেকে অভিনয় করতে আমার খুব ভালো লাগতো। থিয়েটার করতাম, পাড়ায় এদিক ওদিক থিয়েটার করতাম, অভিনয় করতে। আমাদের একটা নাটকের গ্রুপ ছিল, নাটক আমি করেছি, আমি 5, 6, 7 থেকে নাটক করে, একটা নাটকের গ্রুপ ছিল একটা। তো ওখানে মাঝে মাঝে চলে যেতাম, তখন আমাকে একটা দিতাম, আমি করবো ওখানে, নাও একটা কিছু ছোট একটা আমি বলতে পারবি না ডায়লগ, তোকে দিয়ে হবে না। আর একটা ছোট ছোট এইগুলো একটা পড়াতো। তারপর একটা বড় ক্যারেক্টার দিল। তো সেখানে আমার অভিনয় দেখলো একজন, দেখে পছন্দ হলো। উনি আমার মনোজ মিত্র বাবু নাটকের গ্রুপে ছিলেন, ওখানকার নাটক দল আছে, ওনার নিজস্ব নাটক গ্রুপ ছিল। তো সেখান থেকে আমি অভিনয় আস্তে আস্তে শুরু করি। তো করতে করতে মানে ইন্ডাস্ট্রি, মানে টলিউড ইন্ডাস্ট্রি কি করে কাজ করবো সেটা আমি জানতাম না। তো প্রথমে অনেক ভুলভাল জায়গায় গেছিলাম, অনেক জায়গায় ঠকতে হয়েছে। মানে এমন জায়গায় গেছে অডিশনের জন্য ডেকেছে, গিয়ে দেখি ভুয়ো, সেখানে কোনো আদৌ কিছু না। তো এরকম অনেক ঠকতে হয়েছে। তারপরে 2014 সালে আমি একটা জায়গায় অডিশন দিতে গেছিলাম। তো সেখানে আমার কাজ থেকে একজনের পছন্দ হয়, রাধানাথ প্রোডাকশন একটা হাউস ছিল। তো ওদের সাথে আমার প্রথম হাতে করি, ওইখান থেকে আমি ক্যামেরার সামনে কাজ প্রথম শুরু করি। সেই সময় খুব আনন্দ হয়েছিল যে আমার ওই কাজটা তো আমি লিখে দেখা হয়েছিল, প্লাস নন্দন ফিল্ম ফেস্টিভ্যালও চলেছিল। তো এইটাই আমার প্রথম অভিনয়তে আমার পাওয়া। আর তার আগে থিয়েটার করেছি। আর একটা ছোট একটা স্যারের কাছ থেকে কিছু অভিনয় সম্পর্কে শিক্ষা নিয়ে, ক্যামেরার সামনে কি করে কি করতে হয়। আমি মনে করি যে অভিনয় করতে গেলে, যারা দেখছো আমার ভিডিও, তাদের একটাই কথা বলবো যে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, এটাই মেন তোমাদের মনে। আর বেশি বেশি সিনেমা দেখো আর থিয়েটার করো, আর কিছু মন্ত্র নেই। অভিনয় এটাই, এরকম করে তাদের অভিনেতা হতে পারবে। সেটাই আমার তরফে সমস্যা, আমার যাত্রা এইভাবে শুরু হলো। আচ্ছা, আপনারা তো শুনেই নিলেন যে ওনার অভিনয় জীবনের কাহিনী, কেন তিনি এই প্রফেশনটি চুজ করেছেন। তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেল। এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। যে আপনি শর্ট ভিডিও প্ল্যাটফর্মে অনেক ফ্যান ফলোয়ার্স আছে, অনেক নামডাক আছে, তো এটা কিভাবে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা ঠিকই বলেছো, তুমি ঠিকই শুনেছো। অভিনয়ের পাশাপাশি আমার এটা একটা প্যাশন বলতে পারো, হবি বলতে, খুব ভালো লাগে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। অনেকে এটাকে অনেক রকম কথা বলে, কিন্তু সত্যি কথা বলতে আজ একটা কথা বলি, টিকটক একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা এখন হয়তো বন্ধ হয়ে গেছে। এখন সেটার পরিবর্তে স্ন্যাক, চালন, এরকম ধরনের অনেক অ্যাপ এসছে। তো এখানে আমি ভিডিও বানাই। তো সেখান থেকে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, অভিনয় থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই জগৎগুলো থেকে ওরা আমাকে পুরো আপন করে নিয়েছে, মানে ফ্যান ঠিক বলবো না, মানে আমার পরিবারের মতো হয়ে গেছে। মানে সেখান থেকে হয়তো টিকটক বন্ধ হয়, যেদিনটা শেষ দিন বন্ধ হয়ে গেল, সেখানকার প্রচুর মানুষ কেঁদেছে রীতিমতো, আমাকে নিয়ে ভিডিও করেছে, দাদা তোমাকে মিস করছি। মানে আমার নিজেরও খুব খারাপ লেগেছে, চোখে জল চলে এসেছিল। মানে এটা বলতে পারো আমি ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিও বানাই। তো আমার কথাগুলো খুব পছন্দ হয়েছিল কিছু মানুষ, আর বিউটি টিপস দিতাম। মানে আমার টিপসগুলো নিয়ে অনেকের নাকি অনেক উপকার হয়েছে। তো আমাকে এখন তারা ফোন করে, দাদা তুমি টিপস দিচ্ছ কোথায়, তুমি কোথায় কি করছো। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি স্ন্যাক ভিডিওতে ভিডিও বানাচ্ছি, তোমরা ওখানে আমাকে পেতে পারো, অবশ্যই অ্যাপে আছি। তো সত্যি কথা বলতে সেই মানুষগুলোকে আমি কোনোদিনও ভুলবো না। ওরা আমাকে এতটা সাপোর্ট করেছে না, মানে কি বলবো, মানে রীতিমতো মানে ভীষণ সাপোর্ট পেয়েছি ওই
ভীষণই আপন করে হ্যাঁ আপন করে নিয়েছে। ওই জন্য ওই প্ল্যাটফর্মটা একটা আমার কাছে আলাদা জগৎ, মানে ওইটা আমার প্যাশন, মানে ওইটাকে আমি ছাড়বো না। আমি অভিনয় যাই করি না কেন, মানে ওইটাকে আমি আলাদা একটা জায়গায় রেখেছি, আমি শর্ট ভিডিও বানাবো, সেটা লিপসিং হোক বা মোটিভেশনাল ভিডিও যেরকমই হোক আমি বানাবো। মুভি হয়েছিল যেটা তুমি করেছিলে, সেটাতে তোমার অভিজ্ঞতাটা ঠিক ছিল? হ্যাঁ, এইটা একটা বিশাল বড় অভিজ্ঞতা। আমার যে প্রথম বড় মুভিটা প্রথমটা রিলিজ করেছিল 2016, এবং যার সাথে করেছিলাম উনি ছিলেন রাজা সেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিরেক্টর, ওনাকে সবাই ছিলেন, উনি প্রচুর সিনেমা করেছে। তো ওই সিনেমা একটা ছোট ক্যারেক্টার ছিল, কিন্তু ভাইরাল ক্যারেক্টার। তো আমি একটা থিয়েটার দলে ছিলাম, কালীঘাটের কাছে নাট্য দলের সাথে যুক্ত ছিলাম। তো ওইখান থেকে আমাকে নিয়েছিল একটা ক্যারেক্টারটার নাম ছিল পরমানন্দ। তো ওই ক্যারেক্টারটা করতে গিয়ে মানে আমার প্রথম অভিজ্ঞতা, মানে তখন তো সবাই নতুন। প্রথমেই আমার কাছে অর্জুন দাস সাথে সিন, ভালো ভালো ক্যারেক্টার ছিল, অনেকটাই সিন ছিল অর্জুন দাস সাথে, কিন্তু সিনটা আমার মাত্র দুটো টেক দিয়েছি। প্রথম থেকে আমি বলেছি আমার ভয় লাগে, রাজা সেন এদিকে এত বড় ডিরেক্টর আছেন স্যার, আর এদিকে অর্জুন বাবু উনিও এত বড় সিনিয়র অভিনেতা, প্রথমে এরকম একটা সিন পেয়েছি, তখন একটু ঘাবড়ে গেলাম। রাজা সেন বলছে চাপ নিস না, তুই তোর মতো করে স্বাভাবিকভাবে ডায়লগটা বলে দে। আমি তখন প্রথমে একটুখানি ঘাবড়ে গেছিলাম, প্রথমে একটা টেক না দ্বিতীয়বার রাজা বললো এইভাবে বল কিছু হবে না, তখন বলে দেবো না ঠিক আছে পারফেক্ট। প্রথমে একটা আমার খুব ভালো দিকটা ওই ছবিটা, মানে ওটা আমি ভুলবো না। মানে প্রথমে আমার হাতে খুলি অত বড় ডিরেক্টরের হাত ধরে, তার জন্য আমার নামটাও গুগলে আছে ওই সিনেমাটা করার জন্য। আমি নিজেকেও মানে ব্লেসিং, মানে কি বলবো, মানে আমার ভাগ্য বলতে পারি অত বড় শেখার সাথে প্রথম আমি কাজ করেছিলাম, প্রথম ইন্ডাস্ট্রিতে এসে এটাই আমার অভিজ্ঞতা। তারপরে তো অনেক কাজ করেইছি, শর্ট মুভি বলো ফিচারও করেছি। আচ্ছা, শর্ট মুভি যে করেছো, তো ওখানে তোমার কোন মুভিটা সবথেকে বেশি ভালো লাগে? অনেক তো করেছো, এবার তার মধ্যে থেকে স্বপ্ন প্রচুর করেছে আমার, এখন পর্যন্ত ইউটিউবে 22 থেকে 23টার উপর স্বপ্ন রিলিজ হয়েছে। হ্যাঁ, এবার ওর মধ্যে থেকে কোনটা তোমার বেশি ভালো লাগে? দুটো স্বপ্ন খুব ভালো হয়েছে। একটা হচ্ছে বক্স বলে একটা মুভি করেছিলাম। তো ওই মুভিটা ছিল মানে খুব সুন্দর একটা বলার রোমাঞ্চকর টাইপের, মানে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে ইচ্ছা পূর্ণ হয়, কেউ যদি নিজের ইচ্ছেটা পূরণ করে ওটা লিখে দেয়, সেই ইচ্ছেটা পূর্ণ হয়, আর সেটা পূর্ণ হয়ে যায়। তো ওইটা কিন্তু ওটাকে যদি কেউ খারাপ কাজে লাগায়, ওটা খারাপ হয়ে তার গায়ে আসবে, ওটা কিন্তু ভালোভাবে পূর্ণ হয় না, ভালো হয়ে যায়। তো এইটার উপরেই ছিল গল্পটা। তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারো, আমি লিঙ্কও পাঠিয়ে দেবো। আর আরেকটা মুভি করেছিলাম ওমেন্সদের উপর ভায়োলেন্স নিয়ে, দুর্গা বলে। ওই মুভিটাও খুব ভালো লেগেছিল, খুব একটা সোশ্যাল মেসেজ ছিল যে একটা মেয়েকে কতগুলো ছেলে উত্তপ্ত করছে। আমি এখানে নেগেটিভ একটা ক্যারেক্টার করেছি, যে আমাকে মারপিট হয়েছিল লাস্টে, তারপরে মেয়েটা কিভাবে লাস্টে প্রতিশোধ নেয়। তো এই কয়েকটা শর্ট মুভি খুব বিখ্যাত, আরও এরকম টাইপের কয়েকটা আছে সোশ্যাল মেসেজের উপর প্রচুর শর্ট মুভি আমরা এখন রিলিজ করেছি ইউটিউবে। আরও তো কাজ আছে, মোটামুটি 22-23টা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তুমি যে শর্ট ভিডিও করেছো, ইউটিউব করেছো, ওখানে তোমার ওগুলো দেখার পর কখনো পরে মনে হয়েছে যে এখানে একটু বেটার আমার থেকে কিছু নিতে পারতাম, বা নিশ্চয়ই, একদম কোন মুভিতে এরকম মনে হয়েছে, কটা মুভিতে মনে হয়েছে? মুভির ক্ষেত্রে বলতে গেলে যে শর্ট মুভিটা বললাম দুর্গা, ওখানে একটা সিন ছিল, ওই সিনটা যেন আমার মনে হচ্ছে আরেকটু বেটার করতে পারতাম, যে কিছু মানে আরো একটু যদি ভালো করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই তখন তো হয়ে গেছে, কিন্তু নিজের মনে হয় প্রত্যেকটা কাজ করার পরে নিজের এটা আমার রোজই ফিল আছে, এরকম করলে একটা আরেকটু ভাবে করলে ভালো হতো, ও একটু ভালো হতো। এটা আমার এই ফিলটা সবসময়, আমি যতই বেটার দিই না কেন সবসময় এটাই মনে হয় এটা একটু বেটার করলে ভালো হতো। আপনারও টেনশন বেড়ে যায় পরিষ্কার করা। মানে মুভি করেছো, তার মধ্যে সবথেকে বেশি কোন মুভিটা তুমি অনেকবার করে দেখেছো? আমি সত্যি কথা বলতে না, নিজের মুভি দেখি অনেকবারই দেখি, মাঝে মাঝে নিজের মুভি দেখি নিজেকে লজ্জা লাগে, তখন মনে হয় এই ভুলটা করলে আমার খারাপ লাগে। তবে দেখি আমার নিজের সিনেমাগুলো অনেকবারই দেখি। তো একটা সিনেমা করেছিলাম অ্যাট লাস্ট বলে, একটা শর্ট মুভি, খুব স্টোরিটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, ওনার যে ডিরেক্টর ছিল উনি মারা গেছেন এই বছরই, তো ওনার সাথে একটা ছবি করার কথা ছিল। যে ওই সিনেমাটা আমার খুব ভালো ছিল, মানে ওটা কিন্তু মানে খুব হাই ফাই ক্যামেরা কিছু ছিল না, কিন্তু স্টোরিটা এত সুন্দর ছিল, মানে যারা যারা দেখেছে প্রত্যেকে মানে আমাকে প্রশংসা করেছে, এত সুন্দর সবকিছু। ওই ছবিটা আমি অনেকবার দেখেছি। তার মানে ওই মুভিটাই তুমি অনেকবার দেখেছি, হ্যাঁ, মানে অভিনয়ের জায়গাও ছিল, আমি পেয়েছিলাম অভিনয়, মানে গল্পটা এত সুন্দর ছিল, ওই মুভিটা অনেকবার দেখেছি। আর নিজের কিছু দেখি তো পারছি। তোমার কোন চরিত্রতে তুমি নিজে কমফোর্টেবল বা তোমার করতে বেশি ভালো লাগে? চরিত্র বলতে গেলে কি বলবো তোমাকে, এমন একটা চরিত্র বলতে গেলে মানে নেগেটিভ ক্যারেক্টারটা আমি খুব ভালো পারি। তবে নেগেটিভ মানে এই নয় যে আগে কাছে তোর মেয়েকে আমি তুলে নিয়ে যাবো, এই ধরনের ক্যারেক্টার, এই ধরনের নেগেটিভ চরিত্র না। এখনকার যে আস্তে ধীরে শোন, এখনকার যে নেগেটিভ চরিত্রগুলো আছে, যেমন আমি বলছি কিক সিনেমাতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা ক্যারেক্টার করেছিল নেগেটিভ, ওই ধরনের চরিত্রগুলো আমার খুব ভালো লাগে। তো আরে এখনকার ওই ভিলেনের যুগ নেই যে ভিলেন আসছে নিয়ে আইকে তুলে নিয়ে যাচ্ছে, হিরো এসে মারবে, কিন্তু গল্পের মধ্যে যে নেগেটিভ ক্যারেক্টারটা, যে দেখে মনে হবে হিরো কিন্তু সে আসলে ভিলেন, এরকম টাইপের নেগেটিভ ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে। তোমার মানে পজিটিভটা সেরকম একটা ভালো লাগে? অবশ্যই ভালো লাগে, কিন্তু নেগেটিভটা কমফোর্ট বেশ ভালো, আমার এক্সপ্রেশন একটা তোমার মুভি করতে সবচেয়ে তো আগে একটা কথা হলো স্টোরি বেশি। যে মুভি স্টোরি ভালো, অবশ্যই সব মানে প্রত্যেকটা অভিনেতা একটা সময় আমি এমন মুভিতে কাজ করবো যেখানে
ছবির গল্প যেন খুব সুন্দর হয়, কারণ যাতে মানুষ দেখে, মানুষ প্রথম 2 ঘন্টা যেন দেখে। এখন মানুষের কাছে এমনি টাইম কম, মানুষ ছবি দেখতে কম যায়, তবে আমি বলবো সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন বা যেখানে দেখবেন গল্প বেশি মুভিতে কাজ করতে চাই। এবার কমার্শিয়াল মুভি খুব ভালো লাগে করার ইচ্ছে আছে, ভালো একটা খুব হার্ডকোর কমার্শিয়াল মুভিতে কাজ করা, এটা যে কোনো প্ল্যাটফর্মে ইচ্ছে আছে। তুমি কোন ধরনের চরিত্রকে চ্যালেঞ্জিং বলে মনে করবে? চ্যালেঞ্জিং বলতে আপনি তো বললেন নেগেটিভ চরিত্রটা আমার করতে খুব ভালো লাগে, তো এমন একটা কিছু সাইকো কিলার এরকম টাইপের একটা চরিত্র যদি আমি পাই কোনোদিনও আমি করবো, আমার খুব করার ইচ্ছা আছে। যেমন রমন রাঘবে একটা ক্যারেক্টার করেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী, ওই টাইপের চরিত্রটা আমার খুবই পছন্দের একটা চরিত্র, মানে সাইকো কিলার বা এমন একটা খুনি, মানে যাকে মানুষ নর্মাল সময় যেমন আমি তোমার সাথে কথা বলছি স্বাভাবিক মানুষ, কিন্তু বাস্তবে আমি একটা খুনি কেউ আমাকে ধরতে পারবে না। আমি হাসতে হাসতে পাশে করে আমি একটা খুন করে রেখেছি, কিন্তু আমি আমার বন্ধুর সাথে কথা বলছি স্বাভাবিকভাবে, এদিকে কিন্তু আমি পাশে করে একজনকে খুন করে ঝুলিয়ে গেছি, সে বুঝতে পারছে না, তার সাথে নর্মাল কথা বলেছে। এই টাইপের চরিত্রটা আমার খুব পছন্দের, আমার একটা সাইকো টাইপের কিলার বা এরকম ধরনের চরিত্র ভালো করবো, চেষ্টা করবো করার। আর আরেকটা কথা বলছি, আরেকটা চরিত্র আমার করার খুব ইচ্ছে করে, মানে স্বাভাবিক অভিনয় যেগুলো অভিনয় না, সেই অভিনয়গুলো করা একটা অভিনয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, মানে যেখানে অভিনয় থাকবে না, মানে অনেক জায়গায় যেমন থাকে না যে কাঁদছে, এগুলো কিন্তু অভিনয় করতে হয়, কিন্তু স্বাভাবিকভাবে যেমন আমি আর তুমি কথা বলছি যে তুই কাজ কর না, তুই গিয়ে ওখান থেকে আমার জন্য বলা জিনিস নিয়ে আরে কি বলতো তুই আর্মি 1 কিলো আলু আনবি, এই ধরনের স্বাভাবিকভাবে কথা বলছি, এই ধরনের অভিনয়গুলো একটা অভিনেতার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং। তো আমার এরকম টাইপের অভিনয় করতে খুব ভালো লাগে, সেটাই বললাম। মানে তুমি সাইকোপ্যাথের উপর হ্যাঁ, করার খুব ইচ্ছা আছে। আচ্ছা, আমরা তো সবাই বাড়িতে ছিলাম এই লকডাউনের টাইমে, তুমি বাড়ি থেকে এখন তো অভিনয় ধরে টিকটক স্ন্যাপ ভিডিও ছিল, এছাড়া আর কি করছো? বাড়িতে খুব বোরিং জেগেছে এই কটা দিন, কি করে টাইম করে নিজেও জানি না। তো কিছু ভালো ভালো বন্ধু ছিল, তাদের সাথে মাঝে মধ্যে ভিডিও কল করে, গ্রুপ ওয়াইজ ভিডিও কল করে টাইম কাটিয়েছি। এবং আমার একটা ফেসবুকে বড় গ্রুপ আছে, সেই গ্রুপ থেকেও প্রচুর সময় লেগেছে, সেখানে পোস্ট করেছি নানা রকম, আর ভিডিও তো বানিয়েছি কন্টিনিউ। আচ্ছা, তুমি ঠিক কিরকম ধরনের ভিডিও বানাও যদি একটু বলো? ভিডিও বানাই, মোটিভেশনাল ভিডিও বানাই, আর রোস্টিং ভিডিও মাঝে মধ্যে বানাই। ওটা তো এখন স্ন্যাক ভিডিও তো। হ্যাঁ, স্ন্যাকে এসে মাছ রোস্টিং ভিডিও তাহলে তোমার একটু নামটাও বলো। স্ন্যাক আইডি? হ্যাঁ, স্ন্যাক আইডি আমার সৌমাল মিত্র নামে আছে, তো ওখানে রোস্টিং ভিডিও বানাই, সবাই দেখে। মোটিভেশনাল ভিডিওগুলো বানাই, বিউটি টিপস দিই মাঝে মধ্যে সবাই, তো সব ধরনের ভিডিও যেগুলো মানুষ নেয়। আমি এই লিপসিং অনেকে করে, লিপসিং একটু কম করি, মানে আমি ম্যাক্সিমাম মানে নিজের ভয়েসে ভিডিও বানাই, নিজের আচ্ছা, ভয়েসে। তুমি কি ইনস্টাতেও মানে বিউটি টিপসের উপর ভিডিও দাও? ইনস্টাতে মাঝে মধ্যে দিই, ইনস্টাতে মাঝে মধ্যে ইনস্টা আইডি একটু বলো না। ইনস্টা তো আমরা সৌমাল মিত্র নামে সবাই বলতে পারবো। তাহলে বুঝে গেলেন একটু। আর আরেকটা আমি করি, একটা অনলাইন বিজনেস করি, ওটা আমি অভিনয়ের পাশাপাশি করছি, অনলাইনে একটা গার্মেন্টস বিজনেস করছি। আচ্ছা, এই যে লকডাউনের টাইমে অভিনয় যখন থাকবে আমাকে সকালবেলা বেরিয়ে যাওয়া, এই যে লকডাউনের বাড়ি থেকে কোনো কাজ করা হয়, এবার বাড়ির কাজ করো? বাড়ির কাজ করি না, উঠতে 11টা-12টা বেজে যেত, এখনো উঠি না, তখন 11টা-12টার সময় ঘুমতে উঠে রাত্রি হয়ে যেত, ঘুমাতে ঘুমাতে উঠতাম 11টা-12টা, টাইম কাটতো, মোবাইল ঘাঁটতাম। তা মাঝে মধ্যে আমি একটু তো আমার অবসরে বাড়ি বাইকে বেরিয়ে পড়তাম, লুকিয়ে পুলিশ সঙ্গে একটা প্রেসক্রিপশন নিতাম, প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে যেতাম। ধরলে ধরেনি, যদি কোনো ধরে দেখো যে কোথায় ওষুধ আনতে যাচ্ছি, বাইকে এসে বাড়ি থাকতে ভালো লাগতো, ঠিক বেরোতাম। তোমার অভিনয় বাদ দিও, কি এমন হবি আছে যেটা আমরা জানি না? হবি বলতে গেলে বাইক রাইড খুব ভালো লাগে, বাইক আমার বাইক করে দূরে দূরে যেতে খুব ভালো লাগে, এটা আমার একটা বিশাল একটা হবি। মানে যাবোই, মানে যে মাঝে মধ্যে ইচ্ছা একাই চলে যায়, বা ফ্রেন্ডরা আমার গ্রুপ ওয়াইজে চলে যায়, বাইকিং করতে খুব ভালো লাগে, আমার একটা বিশাল। তুমি তো অনেক টাইমেই চলে যাও মানে অভিনয়তে, তখন কি ফ্যামিলি থেকে কোনো অসুবিধা? না, সত্যি কথা বলতে ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, পড়াশোনা আমি যখন এসেছি তখন থেকে ফ্যামিলি সাপোর্ট রাখতে পেরেছি। তবে একটুখানি পুরো যেহেতু মানে স্ট্রাগলিং, মানে এই প্রফেশনটা একটা স্ট্রাগলিং প্রফেশন, তো সবাইকে অনেক কাঠখড় পোড়াতে হয় একটা জায়গা পেতে গেলে, তো একটু মাঝে মধ্যে বলেছে যে সাইড অনেক কিছু কর, এই কর সেই কর, তো সেরকম শুনে যাও, তো যাই হোক সেরকম খুব একটা ইয়ে হয়নি, সাপোর্ট পেয়েছি বাড়ি থেকে আসলে। মানে সাইডে তুমি কিছু করতে না, শুধু অভিনয় ছাড়া? প্রথমে বলছো ওটা তো হবিতে চলে গেল, প্রথমে তো অভিনয় করতাম, মানে 2-3 বছর অভিনয় করে, এখন যেমন সাইড অনেক কিছু করছি, এখন একটা অনলাইন গার্মেন্টসের বিজনেস করছি, তারপরে ওষুধের বিজনেস থেকে বাবা মনে করে যাচ্ছে, ওটার সাথে যুক্ত আছে, তাই করছি টুকটাক। ভিডিও, তারপর ইউটিউব, ওয়েব সিরিজ সব একসাথে অনেকগুলো একটা টাইমেই পেয়েছি, তার মধ্যে থেকে তুমি কোনটা চয়েস করবে? ওটা করার একই টাইমে একই সময় কোনটা চয়েস করবে? তুমি কোনটা করতে বেশি ঠিকঠাক ফিল করবে? যেটা গল্প ভালো, ছবি ভালো, অবশ্যই সেটা করার চেষ্টা করব। অবশ্যই ফিচার, মানে বড় ছবি সবাই আগে প্রায়োরিটি নেই, বড় সিনেমা
প্রত্যেকটা অভিনেতার কাছে বড় সিনেমা মানে ওই পর্দাটা একটা আলাদা জগৎ, আলাদা শিল্প, ওটাকে অবশ্যই সবার তোমার তো অনেক মুভি করেছো, হ্যাঁ। হ্যাঁ, এবার কি কি কাজ পেন্ডিং আছে বা কি কি কাজের অফার এসছে? পেন্ডিং আছে বলতে আমার অলরেডি দুটো ওয়েব সিরিজ পেন্ডিং আছে, ওটা শুট মোটামুটি কমপ্লিট, তো রিলিজ করবে সামনে। আর আরেকটা ওয়েব সিরিজ শুরু হবে, ওটা কথা হয়েছে, ওটা তোমার হয়তো বাইরে শুরু হতে পারে, ওই হতে পারে না, শুনি সম্ভব দার্জিলিং কোথাও শুটিং হবে, তো ওইটা ডিসেম্বরে শুরু হবে। আর দুটো একটা এবিসিডি বলে একটা ওয়েব সিরিজ সামনে রিলিজ করার কথা চলছে, আর একটা শেষ হয়েছে, কোন প্ল্যাটফর্মে রিলিজ করবে না, একটা ওই প্ল্যাটফর্মে রিলিজ করবে। আচ্ছা, করোনার জন্য কি কোনো এমন মুভি আটকে গেছে যেটা হচ্ছে না করোনার জন্য? আমার একটা সিনেমায় করোনার জন্য আটকে গেছে, ওটা অলরেডি মে মাস 3 মাস আগে করোনার জন্য ওটা আটকে গেছে, ওটা একটু মিটলে ওটা রিলিজ করবে, হল তো খুলছে এখন, সামনের বছর হয়তো রিলিজ করবে। তোমার যে এক্ষুনি বললে যে এই ভিজিটে একটা কনসেপ্ট মানে আছে, তো ওটার ব্যাপারে কিছু লিখতে পারবে? ওটা হচ্ছে একটা থ্রিলার টাইপের, ওটাতে কিছুটা নেগেটিভ ক্যারেক্টার আছে, আমার পছন্দের ক্যারেক্টারই আছে একটা, যে এরকম যে আমার দাদা আমাকে মানুষ করেছে ছোটবেলা থেকে, সেই দাদা অনেক সম্পত্তি, তো সেই দাদার সম্পত্তি হাতানোর জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে কাজে লাগাই, গার্লফ্রেন্ডকে দিয়ে দাদার সাথে প্রেম করাই, এরকম একটা ব্যাপার আছে। দাদাটা বুঝতে পারবে ব্যাপারটা, বুঝবে দাদা সবাইকে আমাদেরই মেরে দেবে, আগে আমাদের একটা দাদা জেনে যাবে, এইরকম সুন্দর একটা থ্রিলার ব্যাপার আছে, এটা খুব একটা থ্রিলার আছে, মানে থ্রিলার এরকম স্টোরি ভালো তো লাগে। আপনারা বুঝতেই পারছেন যে সেটিং আমি তো দেখবো, আপনারাও তাহলে দেখুন ওয়েব সিরিজটা, আমার বেশ ভালো লেগেছে, অল্প একটু শুনি, তো আপনারাও দেখুন, তাহলে আমি এটাই বলবো, আর কিছু বলতে চাই না। কিন্তু এখনকার দিনে যারা অভিনেত্রী অভিনেতারা আসতে চাইছে, তাদের জন্য যদি কোনো টিপস থাকে তো দর্শকদের করলে খুবই ভালো হয়। দেখো এই প্রফেশনে অনেকেই আসতে চাইছো, এটা খুবই একটা অনিশ্চয়তার প্রফেশন, তোমাকে লড়তে হবে বস, প্রচন্ড লড়তে হবে সবাইকে, আমাকেও লড়তে হয়েছে, এখন লড়ছি, আগামী দিনেও লড়বো, সবাই লড়ছে, যারা আমার থেকে অনেক সিনিয়র অভিনেতা তারাও লড়ছে, এটা একটা না লড়লে মানে এটা। আর আরেকটা কথা বলবো, ভুয়ো জায়গায় কোনো পা দিও না, যে অনেক জায়গায় এরকম বলবে আমি তোমাকে স্টার বানিয়ে দেবো, রাতারাতি স্টার হবে, 100% চান্স, এই মুখ জায়গায় চান্স দিয়ে দেবো, মুখ জায়গায় অনেক এরকম বিজ্ঞাপন দেখতে পারবে, বড় বড় সব চেনা চেনা মুখদের ছবি দিয়ে, কোনো জায়গায় পা দেবে না, এখান থেকে কোনোদিনও কোনো কাজ হয় না। আমি তোমাদের এইটুকুনি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আমি এইটুকুনি বললাম, আমি যেইটুকুনি কাজ করেছি নিজের চেষ্টায় করেছি। আর অভিনয়টা যদি শিখতে চাও, ভালোভাবে শিখতে, ভালো ভালো সিনেমা দেখো, বাড়িতে প্র্যাকটিস করো, আর লোকাল তোমার চেনা জানা কোনো অভিনেতা বা এমন কেউ আছে তার চেনা ক্যামেরার সামনে অ্যাক্টিংটা কিছুটা প্র্যাকটিস করে নাও, কিন্তু ভুয়ো জায়গায় গিয়ে একগাদা টাকা দিও না, যে এত পোর্টফোলিও এই করো সেই করো, হাজার হাজার টাকা, এটা করে অনেকের লাইফ খারাপ হয়ে যাচ্ছে, বা অনেকের মিস হয়ে যাচ্ছে। এমন আমার কাছে খবর আছে যে জমি বিক্রি করে টাকা দিয়ে ভর্তি হয়েছে অভিনয়, সে নাকি হিরো হয়ে গেল, তারপর সেই টাকাগুলো সব মার হয়ে গেছে, এরকম অনেকেরই লাইফ শেষ হয়ে যায়। তো এগুলো করো না, অভিনয়টাকে অবশ্যই ভালোবাসো, অভিনয় করো, কিন্তু প্রপার হইতে করো। থ্যাংক ইউ। যারা অভিনয় জগতে আসতে চাও তাদের জন্য তো সৌমাল্য অনেক টিপস দিল, যে ভুয়ো কোনো কাজে বা ভুয়ো কোনো জায়গায় যেও না, অনেক অনেক টাকা খরচ করো না, তো একটু দেখে শুনে পা ফেলে, একটুখানি বলবো যারা আসতে চাও অভিনয় জগতে, বাট বুদ্ধি খাটিয়ে সবার আগে বুদ্ধিটা লাগাবে, একটুখানি বলতে চাই। আর আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে ইন্টারভিউটা ভালোই হয়েছে, ব্যাস এইটুখানি, আর কিছু